আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? সবাইকে স্বাগতম জানাচ্ছি এডু পরিবারের সঙ্গে থাকার জন্য। আমি তোমাদের প্রিন্স স্যার, রসায়ন তোমাদেরকে পড়িয়ে থাকি। আহ, মনে হয় আজকে তোমাদের উপস্থিতি অনেক কম। কারণটা কি? আবির এবং এইচপি একজন আছো। তোমাদের প্রি টেস্ট এক্সাম শুরু হয়েছে, তাই না? যতদূর গত ক্লাসে বুঝতে পারছিলাম যে তোমাদের প্রি টেস্ট এক্সাম শুরু হয়েছে। সো এই কারণে মনে হয় অনেকের কালকে কোনো এক্সাম থাকার কথা, এই কারণে কেমিস্ট্রি ক্লাস করতেছে না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি? আমিও আছি আলহামদুলিল্লাহ। তোমার স্কুল কোনটা, আবির? স্যার, আমার স্কুল হচ্ছে উত্তম স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আচ্ছা, উদ্যম, তাই না? জি স্যার। আচ্ছা, উদ্যম স্কুলের প্রি টেস্ট এক্সাম কবে? প্রি টেস্ট এক্সাম তো আমাদের নেওয়া হয়েছে অর্ধবার্ষিকের সময়। অর্ধবার্ষিক হয়নি আমাদের, অর্ধবার্ষিকের বদলে আচ্ছা। ওটা প্রি টেস্ট নেওয়া হয়েছে। হুম। ডিরেক্ট আবার টেস্ট হয়। ওকে, টেস্টের স্কেজুয়াল দিছে তোমাদেরকে? মানে স্যার? কবে কবে হইতে পারে টেস্ট, এটা কিছু জানাইছে? জি স্যার, নভেম্বরে বলছে। আচ্ছা, ওকে, নভেম্বর। তার মানে এটা আমাদের সেপ্টেম্বর চলে, অক্টোবর নভেম্বর আমরা ফুল সিলেবাস রিভিশন দিয়ে ফেলতে পারবো ইনশাল্লাহ, এবং পরীক্ষা টরীক্ষাও দিয়ে ফেলতে পারবো। আচ্ছা, ঠিক আছে আবির, তোমাকে একটু, আচ্ছা, এইচপি কে এইচপি এইচপি আমাকে শুনতে পাচ্ছ? আজকে উপস্থিতি কম, তারপর আমি আমার লেকচারটা করতেছি। আহ, কারণ হলো সবারই মোটামুটি ভাবে প্রি টেস্ট এক্সাম চলতেছে, তো যথারীতিভাবে বলবো। ওকে, আমাদের যতজনই আছে আমরা আমাদের রেগুলার রুটিনে ক্লাস আমরা করতেছি, রেগুলার রুটিনে ক্লাস আমরা চালাই যাব। সবসময় আমি যে কথাটা বলি যে আমাদের এডু পরিবারের একটা স্লোগান আছে, স্লোগানটি হলো সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আমরা তোমরা তো আমাদের সন্তানেরই মতো, আমাদের ছোট ভাই বোন, ঠিক আছে? আমরা আমাদের এই পরিবার তোমাদের সাথে আজীবন সঙ্গী হিসেবে থাকতে চাই, এবং আমরা অনেক বেশি আশাবাদী যে তোমরাও আমাদের এই পরিবারের সঙ্গে আজীবন সঙ্গী হিসেবে থাকবা। তো আমরা চ্যাপ্টার পড়ছিলাম হলো 6 নম্বর চ্যাপ্টার। এইচপি মনে কি জানি বলছো? জি। আচ্ছা, এইচপি তোমার নাম, এটা একটু বলো। আর হলো তোমার প্রিটেস্ট এক্সাম কি হচ্ছে, নাকি হয়ে গেছে, নাকি সামনে, এটা একটু আমাকে কষ্ট করে জানাও, ঠিক আছে? তার মধ্যে আমি তোমাদের লেকচারটা বের করে ফেলি। আমার পরিচয় তোমরা অলরেডি জানো, যে আমার নাম প্রিন্স, ঠিক আছে? আমি তোমাদের রসায়ন পড়াই, এবং আমার প্রতিষ্ঠানের নাম হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি তোমাদের এডু পরিবারের সঙ্গে রসায়ন ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি। আর সামনে ইনশাল্লাহ তোমাদের সাথে বায়োলজিতেও ইনশাল্লাহ আমার কিছু চ্যাপ্টার তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, আমরা চ্যাপ্টার পড়ছিলাম হলো 6, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। অনেকখানি পড়ছিলাম। আরেকজন প্রবলি জয়েন করছো, খুশবু। আচ্ছা, আচ্ছা, এইচপি তোমার নামটা আগে বলবা, ঠিক আছে? আর তোমার কি প্রিটেস্ট এক্সাম চলে, নাকি শেষ হয়ে গেছে, নাকি সামনে, এটা আমাকে একটু কষ্ট করে জানাও। ওকে। আচ্ছা, আরো কয়েকজন জয়েন করছো, খুশবু, তারপরে তাহসিন আহমেদ, তোহা এবং সাগর, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে আমাকে একটু জানাও যে তোমাদের স্কুলে কি প্রিটেস্ট এক্সাম কয়টা, যদি চলে কারো, যে কয়টা এক্সাম হয়ে গেছে, বা নেক্সটে কি কি এক্সাম বাকি। ওকে, এটা আমাকে একটু কষ্ট করে তোমরা একটু জানাও, তাহলে আমার জন্য বা আমার সাথে যারা তোমাদেরকে পড়ায়, যেসব আমার শিক্ষক রয়েছেন তোমাদেরকে পড়ান, তাদের জন্য সুবিধা হবে যে তোমরা আসলে কি কন্ডিশনে আসো, তোমাদের উপস্থিতি কেমন হতে পারে। তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু পড়াইলে আসলে যারা মানে আজকে অ্যাবসেন্স থাকতেছে বা অ্যাবসেন্ট থাকতেছে, তাদের জন্য মোটামুটি কাভার করা যাবে, ঠিক আছে? আমাকে একটু কষ্ট করে তোমরা একটু লিখে জানাও। আর আমাকে আরেকটা জিনিস জানাবা, সেটা হলো যে তোমাদের গত ক্লাসটা আমি যে নিয়েছিলাম, সেই ক্লাসে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আমরা মোলার আয়তন পড়ছিলাম, আণবিক সংকেত তো আমরা আণবিক সংকেত না, মেনলি কিভাবে হলো আণবিক ভর বের করতে হয় এটা আমরা পড়ছিলাম, মোলার দ্রবণ পড়ছিলাম, লঘু দ্রবণ, আমরা শতকরা সংযুতি পর্যন্ত পড়ছিলাম, রাইট? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এবং আমি খুবই আশাহত হয়েছি যে তোমরা আমাকে কোনো রকম কোনো কাজ দাও নাই। আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছিলাম, আনফরচুনেটলি তোমরা আমাকে কেউ দাও নাই। খুশবু, খুশবু তুমি কি আমাকে হাই বললে? আমাকে যদি বলে থাকো হাই। আর সেটা হলো যে তুমি একটু জানাও যে তোমার প্রিটেস্ট এক্সাম চলে নাকি সামনে চলবে। ওকে, আমরা লেকচারটা শুরু করি।
আমরা শতকরা সংযুতি গতবার পড়ছিলাম গত ক্লাসে, সেটা একটু জাস্ট 2 থেকে 2.5 মিনিটের ভিতরে তোমাদেরকে একটু সূত্রটা মনে করে দিই, কারণ আমরা আজকে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত এবং স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক সংকেত বের করা যায় আমরা এটা শিখবো। ঠিক আছে, তো শতকরা সংযুতি একটা সূত্র ছিল, উই নো দ্যাট। ঠিক আছে, তো সেই সূত্রের দিকে আমরা একটু যাই। শতকরা সংযুতি আমি জাস্ট হলো 2 থেকে 2.5 মিনিট আগের টপিকটাগুলো আলোচনা করবো যাতে তোমরা একটু মেমোরাইজ করতে পারো। ওকে, আমার প্রিটেস্ট হয়ে গেছে। আচ্ছা খুঁজবো, তোমার প্রিটেস্ট হয়ে গেছে, ভেরি গুড। কেমন হয়েছে এটা পরে তোমার সাথে আলাপ করব। মূলের শতকরা সংযুতি, ওকে, এটা একটা সূত্র ছিল। সূত্রটা আমরা অলরেডি শিখে ফেলছিলাম সেই দিন। সূত্রটা ছিল এরকম যে উপরে থাকবে পারমাণবিক ভর, আমি শর্ট ফর্মে লিখলাম পারমাণবিক ভর, গুণন ছিল হলো পরমাণুর সংখ্যা ছিল, ওকে, পরমাণুর সংখ্যা ছিল। আর যেহেতু আমরা শতকরা বের করতেছিলাম এই জন্য 100 দ্বারা গুণ করছি, আর এখানে তোমার চিহ্নটা ছিল। আর নিচে ছিল হলো আমাদের আণবিক ভর। এই পর্যন্ত আমরা মোটামুটি ভাবে সবাই জানি, শিখছিলাম, আমরা কিছু জিনিস বেরও করছিলাম, রাইট? তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছিলাম কিন্তু তোমরা আমাকে দেও নাই, আমি খুব কষ্ট পেয়েছি। এটা সূত্র ছিল। আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু মনে করাই দিই। ধরো তোমাকে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুতি কত। শতকরা সংযুতি কত, তো খুবই একটা ইজি দিলাম, তোমাদের বইয়ে মেবি এটা দেয়া আছে। ঠিক আছে, জাস্ট মনে করার জন্য এটা তোমাদেরকে দিলাম। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওই যৌগের আণবিক ভর বের করতে হবে। তোমরা চলে যাও কেন, আণবিক ভর, রাইট? তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর, আণবিক ভর কত বের করব আমরা? হাইড্রোজেনের জানি আমরা 1 যোগ ক্লোরিনের কত জানি আমরা 35.5, আলটিমেটলি কত হয় 36.5, আমরা এটা পেলাম। ঠিক আছে, এখন আমরা আর তো কোনো কিছু কাজ বাকি নাই, এখন জাস্ট হলো সূত্রের মধ্যে পারমাণবিক ভর বসাবো, যে মৌলেরটা বের করব তার পরমাণু সংখ্যাটা বসাবো ইনটু 100% ডিভাইডেড বাই আণবিক ভর। সো এখানে আমাদের কাজ করার তেমন কিছু নাই। তাহলে আমরা এখন লিখি, ধরো এখন হাইড্রোজেন এর শতকরা সংযুতি, ঠিক আছে, শতকরা সংযুতি এইভাবে আমরা লিখবো পরীক্ষার খাতায়। নিচে থাকবে হলো টোটাল, টোটাল বলতে এই যেটা আণবিক ভরের যে জিনিসটা হিসাব করে পাইলাম 36.5। হাইড্রোজেন ছিল হলো তোমার পারমাণবিক ভর 1 এবং যৌগের মধ্যে হাইড্রোজেনও ছিল 1 এবং 100% দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেট করব, একটু ফোনের মধ্যে করি বা ক্যালকুলেটরে করি। আচ্ছা জিসান আসছো, ভেরি গুড। জিসান, আমরা হলো ক্লাসটা শুরু করার আগে গত দিনের যে লেকচারটা যেটা দিয়ে শেষ করছিলাম ওটা জাস্ট 2 থেকে 2.5 মিনিট একটু তোমাদেরকে মনে করাই দিয়ে আমরা নেক্সট লেকচারে যাচ্ছি। তাহলে দেখো 100 ভাগ 36.5, ঠিক আছে, কত হয় 2.73, 2.74% ধরলাম। ঠিক আছে, এই হলো আমার হাইড্রোজেনের কি শতকরা সংযুতি পেলাম। এখন আমার বের করতে হবে তোমার হলো ক্লোরিনের শতকরা সংযুতি। ক্লোরিন এর শতকরা সংযুতি খুব ইজি জিনিসটা, এখান থেকে আমাদের খ নম্বর কোশ্চেন অনেক সময় আসে। আর আমাদের আণবিক সংকেত যেহেতু বের করতেই হবে সেহেতু শতকরা সংযুতি রিভার্সটাও আসে, যে আণবিক সংকেত দেয়া আছে বা স্তরের সংকেত দেয়া আছে, তো শতকরা সংযুতি বের করতে হয়। তো দেখো ক্লোরিন এখানে পারমাণবিক ভর ছিল 35.5 আর পরমাণু সংখ্যা ছিল 1, যেহেতু আমরা পার্সেন্টেজ বের করতেছি 100। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেট করি একটু। উপরে থাকবে হলো 35.5 গুণন 100 ভাগ 36.5, কত আসছে 97.26%। আচ্ছা দুইটা যোগ করি তো আমরা, যোগ 2.74 পুরোপুরি 100, এই দুইটা যোগ করলে পুরোপুরি আমার 100% হচ্ছে। সো আমার এই যে ম্যাথটা করলাম এটা আসলে ঠিকঠাক। আচ্ছা জিসান কি লিখছো? স্যার কালকের এইচডব্লিউটা গ্রুপে দিয়েছিলাম। ও তাহলে আমি দেখি নাই এনিহাও হয়তো। ঠিক আছে, কারণ আমি গ্রুপে একবার খোঁজার চেষ্টা করছিলাম, আমি সেভাবে এইচডব্লিউ পাইনি।
তোমার পরের দিন দেওয়ার কথা ছিল। সো তারপরে আমি আর চেক করিনি, কারণ মনে হলো যে তোমরা প্রিটেস্ট এক্সাম দিচ্ছ, এই কারণে হয়তো সবাই বাড়ি কাজটা যে রেগুলার করতে পারবা এই সময়টা পাচ্ছ না। কারণ হলো আমার এই ক্লাসে তো অনেকে আছে যারা রেগুলার সবসময় ক্লাস করো তোমরা, কিন্তু এক্সামের কারণে তোমরা আজকে অ্যাবসেন্ট। ঠিক আছে, ওকে, চলো আমরা নেক্সট টপিকে যাবো। সরি, আরেকটা জিনিস বলবো, সেটা হলো যে আমাদের যে শতকরা সংযুতি এই রিলেটেড কি কি টপিক আছে, এটা আমরা বুঝতে পারলে আমাদের এই চ্যাপ্টারটা এই অংশটুকু বুঝতে সুবিধা হবে। দেখো, শতকরা সংযুতি থেকে আমরা কি কি বের করতে পারবো? আমরা বের করতে পারবো হলো স্থূল সংকেত। কি বের করতে পারবো? আমরা স্থূল সংকেত বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, স্থূল সংকেত কি জিনিস এটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। আরেকটা জিনিস বের করতে পারবো, সেটা হলো আমার আণবিক সংকেত। এবং মজার বিষয় হলো এই আণবিক সংকেত বের করতে গেলে তোমাকে কিন্তু স্থূল সংকেত জানতে হবে, ঠিক আছে? তার মানে এই শতকরা সংযুতির এই ব্যাপারটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হলো আমাদের এই দুইটা জিনিস বের করতে গেলে আমার সবসময় তোমার শতকরা সংযুতি লাগবে। ঠিক আছে, এখন তাহলে একটু শতকরা সংযুতি যেহেতু আমরা পড়লাম, সেহেতু আমরা একটু স্থূল সংকেতের যেহেতু কথাটা আসলো, স্থূল সংকেতের ব্যাপারটা আমরা একটু বলি। দেখো, স্থূল সংকেত, ঠিক আছে, আর আরেকটা আছে তোমার হলো আণবিক সংকেত। এই দুইটার মধ্যে আসলে আলটিমেটলি পার্থক্যটা কি? পার্থক্যটা হলো একটা অনুপাতের, একটা হলো সরল অনুপাত, আর একটা হলো তোমার এক্সাক্ট, মানে হলো যেটাকে আমরা বলবো মানে সঠিক অনুপাত যদি বলি, একদম যেই যোগের মধ্যে তোমার হলো পরমাণুগুলো কি অবস্থায় আছে, কি অনুপাতে আছে, এটা পুরোপুরি জানা যায়, পুরোপুরি বোঝা যায়। যেমন ধরো, স্থূল সংকেত বলতে আমরা বুঝবো এটার কোন একটা যৌগের আমরা যদি সরল অনুপাত দেখতে পাবো। ঠিক আছে, আর আণবিক সংকেতের ক্ষেত্রে এই অনুপাতটা এরকম থাকে না, এখানে থাকে হলো মেইনলি আমার এই পরমাণুর সংখ্যাটা ক্লিয়ারলি বোঝা যায়, পরমাণুর সংখ্যাটা এক্স্যাক্টলি বোঝা যায়, পরমাণুর সংখ্যাটা। একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, খালি জাস্ট এতটুকু মাথায় রাখো, স্থূল সংকেত দিয়ে আমার হলো সরল অনুপাতটা বোঝা যায়, ঠিক আছে, আর আণবিক সংকেত দিয়ে আমি পরমাণুর সংখ্যা, মানে পরমাণু কি অবস্থায় আছে এটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, লেটস সি একটা আমরা এক্সাম্পল দেব, তাহলে আই থিঙ্ক তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো, দেখো, আমাকে একজন বলতে পারবা যে গ্লুকোজের সংকেত কি? অনেকজন জয়েন করে ফেলছে, ভেরি গুড, জিসান আসছো, তাসিন তোহা, ওপো, সিপিএইচ, নামগুলো একটু লিখো, ঠিক আছে? দেখো, আমাদের গ্লুকোজের সংকেত কি একজন বলো তো, গ্লুকোজের সংকেতটা একজন বলো দেখি, কে কে পারো। ঠিক আছে, গ্লুকোজের সংকেতটা বলো দেখি। আবির লিখছে, আবির কি লিখছো দেখি? হ্যাঁ, ঠিক আছে আবির, আরেকজন লিখছো, আচ্ছা, এটা লিখছিল হলো খুশবু, প্রিটেস্ট এক্সাম হয়ে গেছে, আচ্ছা ওকে। আচ্ছা, আর কে লিখছো? তোহা লিখছো, জিসান কি লিখছো? জিসান, ভেরি গুড, খুবই চমৎকার হয়েছে, সে ভেরি গুড। আব্দুল্লাহ, ওকে, তোমরা সবাই মোটামুটি ভাবে গ্লুকোজের সংকেত জানো। গ্লুকোজ, সেই সাথে হলো তোমার আমাদের যে ফ্রুক্টোজ আছে বা সুক্রোজ আছে, ঠিক আছে, এই জিনিস, এইগুলোর সংকেত আমাদের জানে রাখতে হবে। গ্লুকোজের সংকেত আমরা কি জানি? C6H12O6। মজার বিষয় হলো এই জিনিসটা হলো আমার আণবিক সংকেত। এই জিনিসটা কেন আণবিক সংকেত? দেখো, এখানে আসলে কি পরিমাণ পরমাণু বিদ্যমান, কার্বনের সাথে কয়টা পরমাণু বিদ্যমান এটা আমি দেখতে পাচ্ছি 6টা, হাইড্রোজেনের সাথে কয়টা পরমাণু বিদ্যমান এটা আমি দেখতে পাচ্ছি 12টা, অক্সিজেনের সাথে কয়টা পরমাণু বিদ্যমান 6টা, এটা আমি দেখতে পাচ্ছি, রাইট? এটাকে যদি মানে অনুপাত আকারে প্রকাশ করা হয়, যেমন দেখো, সবগুলোই কিন্তু এই যে 6 দ্বারা বিভাজ্য, তাই না? সবগুলো কিন্তু 6 দ্বারা বিভাজ্য, যেহেতু এটা আমি পরমাণুর সংখ্যা দেখতে পাচ্ছি, এটাকে আমি আণবিক সংকেত বলতে পারবো, ঠিক আছে? অণুর মধ্যে পরমাণুর সংখ্যাগুলো আমি দেখতে পাচ্ছি। আর স্থূল সংকেত যদি বলি, এখানে 6 দ্বারা যদি সবাইকে ভাগ দেই, তাহলে কি হবে আলটিমেটলি? দেখো, 6 কে 6, 6 দুগুণে 12, 6 কে 6, তাহলে আলটিমেটলি
এইটার সংকেতটা কেমন দাঁড়াচ্ছে, CH2O, ঠিক আছে। এবং দেখো এখানে অনুপাতটা কত আছে, 1:2:1 অনুপাতে আছে। যেহেতু এটা একটা সরল অনুপাতে প্রকাশ করতেছে, সো এটাকে আমরা বলতে পারবো হলো স্থূল সংকেত, ঠিক আছে, মনে থাকবে স্থূল সংকেত। তার মানে আমি কিছুক্ষণ আগে কি বললাম, স্থূল সংকেত বলতে মনে রাখবা সরল অনুপাত, ঠিক আছে। আর আণবিক সংকেত বলতে বুঝবো আমরা পরমাণুর সংখ্যাটা আমরা এক্স্যাক্টলি জানতে পারবো যেখানে আসলে পরমাণুটা কি অবস্থায় আছে। মজার বিষয় হলো কিছু কিছু সংকেত আছে যাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত সেম, ঠিক আছে, এটা আমরা ম্যাথ করতে গিয়ে পাবো, ঠিক আছে। ওকে, চলো আমরা চলে যাই আমাদের স্লাইডে। আমাদের নেক্সট টপিকটা কি, এই টপিকে চলে যাব। ওকে, মাঝে মাঝে যে বললাম আমাদের বোর্ডটা কথা শুনতে চায় না। আজকে আমরা পড়বো হলো শতকরা সংযোগ থেকে কিভাবে স্থূল সংকেত বের করা যায়। মোলারিটি পড়ে ফেলছি, যোগের শতকরা সংযুতি পড়ে ফেলছি। আচ্ছা, স্থূল সংকেত এই যে নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয়, দেখো জাস্ট স্লাইডটা একটু দেখে রাখতে পারো আপাতত। আমি জাস্ট তোমাদেরকে সহজ উপায়ে 2 থেকে 3টা স্টেপ বলে দিব। যেহেতু স্থূল সংকেত হলো তোমার সরল অনুপাত, ঠিক আছে, এখানে বেশি কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম নাই। আণবিক সংকেত আরো সহজ, মনে রাখবা আণবিক সংকেত বের করতে বললে তোমাকে স্থূল সংকেত বের করে দেখাতে হবে অটোমেটিক্যালি শতকরা সংযুতি থেকে। সর্বপ্রথম আমার যেটা কাজ থাকবে, শতকরা সংযুতি যদি দেয়া থাকে তাহলে প্রত্যেকটার পার্সেন্টেজকে তার পারমাণবিক মানে ওই মৌলের বা পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। প্রথম স্টেপ কি আমার, শতকরা সংযুতি যদি দেয়া থাকে তাহলে প্রত্যেকটা মৌল বা পরমাণুর পারমাণবিক ভর দিয়ে আমরা ওই পার্সেন্টেজকে ভাগ করব। এটা হলো আমার প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হলো ওই যে পার্সেন্টেজ দ্বারা ভাগ, মানে পার্সেন্টেজকে ভাগ করলাম তার পারমাণবিক ভর দ্বারা, এখন যে আমরা একটা রেজাল্ট পাইলাম, ওই রেজাল্টটা আমি হলো কিভাবে ভালো করে খেয়াল করব ওই রেজাল্টের মধ্যে কারা আসলে সবচেয়ে ছোট, সবচেয়ে ক্ষুদ্রতম আসলে কে, সেইটা দ্বারা প্রত্যেকটা রেজাল্টকে আমি আবার ভাগ করব। যে রেজাল্টগুলো আমরা ওই যে পাইছিলাম, ঠিক আছে, পার্সেন্টেজকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করার কারণে ওই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ওই ফলাফলটাকে আবার ভাগ করব। ভাগ করলে আমরা ডেফিনেটলি একটা অখণ্ড সংখ্যা পাবো বা পূর্ণ সংখ্যা পাবো, অথবা একটা দশমিক সংখ্যা পাবো। পেলাম, এখন ঘটনা হলো যদি দশমিক সংখ্যা পাই তার কাছাকাছি মানেরটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে, ম্যাথ করতে জাস্ট আপাতত কথাগুলো শোনো, আমরা ম্যাথ করতে গেলে বুঝতে পারবো। কাছাকাছি মানেরটা ব্যবহার করতে পারবো, অথবা যদি এমন হয়ে থাকে একটা রেজাল্ট আসছে 1.5, আর 1.5 যেটা আসছে এটা তো তুমি 2 লিখতে পারবো না বা 1 লিখতে পারবো না, কারণ 0.5-এর একটা কি বিগার ডিফারেন্স আছে। তো এটাকে কি করতে হবে, এরকম যদি তোমার খণ্ডিত কোনো ফলাফল থাকে তাকে এমন কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে একটা আবার নতুন রেজাল্টে পূর্ণ সংখ্যা পাও। যেমন 1.5-কে তুমি যদি 2 দ্বারা গুণ করো তুমি একটা পূর্ণ সংখ্যা 3 পাচ্ছ, ঠিক আছে। তো এই কাজটা করতে হবে। এরপরে এই যে গুণ করার পর আলটিমেটলি যে রেজাল্টটা পাবো ওই মৌলের ক্ষেত্রে ওই সংখ্যাগুলো ওই মৌলের নিচে বসাই দিলেই আমি স্থূল সংকেত পেয়ে যাব। খুব ইজি। তোমাদের মাথায় এখন যারা ক্লাসটা করো নাই বা যারা এর আগে চ্যাপ্টারটা পড়ো না তাদের জন্য একটু কষ্টসাধ্য হতে পারে, বাট মজার, ঠিক আছে। চলো আমরা একবার করে লিখি, হ্যাঁ, লিখে লিখে পরে আমরা একটা প্র্যাকটিস করব। দেখো শতকরা, আমার সাথে সাথে তোমরা লিখতে পারো, বা মাঝে মাঝে এটা কি করে বিশাল ডিস্টার্ব, বোর্ডটা মাঝে মাঝে হ্যাং করে বিশাল। হায় বাবা, কি করবেন, কি করবেন? নোটপ্যাড কই? আচ্ছা ঠিক আছে, নোটপ্যাড এটা ক্রস করেন। নোটপ্যাড আমি আনছিলাম অলরেডি, কিন্তু হ্যাঁ আমি তো নোটেই লিখতেছিলাম। মিনিমাইজ করে দিছেন নাকি? আচ্ছা এই যে চলে গেছে, লিখতে লিখতে অটোমেটিক্যালি দেখি চলে আসে। আচ্ছা দেখো আমার সাথে সাথে লিখতে পারো শতকরা সংযুতি থেকে আমি কিভাবে স্থূল সংকেত বের করব, কিভাবে স্থূল সংকেত বের করব, ঠিক আছে, স্থূল সংকেত নির্ণয়। আচ্ছা দেখো আমি একদম স্টেপগুলো খুবই ইজি ওয়েতে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। প্রথম স্টেপ,
আমাদের প্রথম স্টেপ কি? ফার্স্ট স্টেপ হলো প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ। ঠিক আছে, প্রত্যেকটি মৌলের শতকরা সংযুতিকে তার নিজস্ব তার পারমাণবিক ভর দ্বারা ভাগ, তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম। আমরা উদাহরণ পড়ব, এটা নিয়ে টেনশনের কিছু নাই। ভাগ করলাম, এরপর সেকেন্ড স্টেপ আছে ডেফিনেটলি ভাগের তো একটা রেজাল্ট পাবো, রাইট? এখন রেজাল্টটা কি হবে? তাহলে সেকেন্ড স্টেপে আমাদের যাইতে হবে যে প্রাপ্ত যে ফলাফল, আমরা যে রেজাল্টটা পেলাম, প্রাপ্ত ফলাফলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা সংখ্যা বের করলাম, যে এটা সেকেন্ড স্টেপ, সংখ্যা বের করলাম। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করলাম। এরপর ওই সংখ্যা, আচ্ছা সবগুলো একসাথে যাতে দেখো, ওকে একটু বড় করি। হ্যাঁ দেখো, এরপরে স্টেপ হলো স্টেপ 3, ওই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ওই ফলাফলগুলোকে আবার ভাগ করব। ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা উক্ত ফলাফলকে আবার ভাগ করতে হবে, উক্ত ফলাফলকে ভাগ, এটা আমরা ভাগ করলাম। এই পর্যন্ত ঠিক আছে, যে প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতিকে আমরা তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, প্রাপ্ত ফলাফলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করব, এবার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা উক্ত ফলাফলকে ভাগ করলাম। এরপরে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা যদি, ঠিক আছে, ফলাফল যদি খণ্ডিত অংশ হয়, খণ্ডিত অংশ বলতে আমি দশমিক বুঝাচ্ছি, হ্যাঁ, খণ্ডিত অংশ হয়, তাহলে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে পূর্ণ সংখ্যা পাই। এমন সংখ্যা দ্বারা, কারো বুঝতে অসুবিধা হলে আমাকে একটা কমেন্টে জানাও, দ্বারা গুণ করতে হবে যাতে পূর্ণ সংখ্যা পাই, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি পাবো? পূর্ণ সংখ্যা পাবো। যাতে পূর্ণ সংখ্যা পাই। ওকে, হাতে লিখে একটু কেন জানি খারাপ হচ্ছে। এরপরে যে সংখ্যাটা পাবো, ঠিক আছে, ওই সংখ্যাটাই হলো আমরা ওই যে মৌলগুলো পাইছিলাম তার পাশাপাশি বসাই দিলে আমরা হলো স্থূল সংকেত পাবো। চলো আমরা একটা উদাহরণ করি, উদাহরণের মাধ্যমে আই থিঙ্ক তোমাদের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো আমরা একটা উদাহরণ করি যে স্থূল সংকেত কিভাবে বের করব। সবাই আমার সাথে সাথে করবো, কারণ আমি আজকে কিন্তু করতে দিব, এটা হলো মেইন কথা। স্থূল সংকেত, আণবিক সংকেত, স্থূল সংকেত। চলো ওকে, একটা কোশ্চেন করি আমরা, ছোট করে লিখি। ধরো কোনো যৌগের, আমি পুরো কোশ্চেনটা লিখবো না, ঠিক আছে, এতটুকু লিখি। কোনো যৌগের মধ্যে কার্বন আছে হলো তোমার কত পার্সেন্ট? কার্বন আছে হলো তোমার 40%, কার্বন আছে হলো 40%, হাইড্রোজেন আছে হলো 6.67%, 6.67% আছে, আর অক্সিজেন আছে হলো তোমার বাকিটা কতটুকু? 53.33%, 33%। যৌগের স্থূল সংকেত কত? স্থূল সংকেত কোনটি বের করো। এই তো আমার আলটিমেটলি কোশ্চেন বুঝতে কারো অসুবিধা আছে? আমাকে একটু জানাও, কোশ্চেন বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা। দেখো, কোনো যৌগের কার্বন সংখ্যা দেয়া আছে 40%, ঠিক আছে, হাইড্রোজেন সংখ্যা দেয়া আছে কত পার্সেন্ট হাইড্রোজেনেরটা, অক্সিজেনের কত পার্সেন্ট দেয়া আছে এটা দেয়া আছে। তোমাকে বলছে স্থূল সংকেত বের করো। 3টা স্টেপ আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজকে আমরা
তার নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। আচ্ছা আবির কি বলছো? ক্লিয়ার স্যার, ওকে ভেরি গুড। তাহলে আমাদের প্রথম স্টেপ কি হবে? আমি সমস্যা সমাধান করতে যাচ্ছি, যেহেতু আমরা কোশ্চেনটা ছোট করি, দেখতে না পাইলে আমাকে একটু জানাবা, ঠিক আছে? আমার হাতে লিখে একটু বড় তো এই কারণে দেখা যায় যে চলে যায় অনেক দূরে। আচ্ছা দেখো, যেহেতু সমাধান, কার্বন এর মোল সংখ্যা পাবো, তাই তো? আমরা মোল সংখ্যা পাচ্ছি, বা শুধু কার্বন সমান সমান দিয়েও তুমি করতে পারো। আচ্ছা বিষয়টা কিরকম? কার্বনের পার্সেন্টেজ কত ছিল? 40%। এখন পার্সেন্টেজ দেবো না, আমরা যেহেতু মোল সংখ্যা বের করতেছি। কার্বনের পারমাণবিক ভর কত? 12। আমরা 12 দ্বারা ভাগ করব। 12 দ্বারা ভাগ করলাম, রেজাল্ট আসে কত? আমরা জানি হলো 4 বারং 48, তার 4 পয়েন্ট সামথিং হওয়ার কথা। আচ্ছা রেজাল্টটা আসবে তোমার হলো সরি 40 না, 4 বারং তো 48, 40 3 বারং 36, মানে 3 পয়েন্ট সামথিং। একটু ক্যালকুলেট করি তো, একটু ক্যালকুলেট করে নিই। 3.4 হতে পারে অথবা 3.33 হতে পারে, এরকম কিছু একটা। 40 ভাগ 12, 40 ভাগ 12, 3.33, 3.33 পেলাম, কার্বনেরটা পেলাম। ওকে, এরপর আছে হলো হাইড্রোজেন। হাইড্রোজেন এর মোল সংখ্যা পাচ্ছি, এটা লিখতে পারো, আবার হাইড্রোজেন সমান সমান দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি ছোটবেলায় এইভাবে লিখতাম। আচ্ছা হাইড্রোজেনের পার্সেন্টেজ কত দেয়া আছে? 6.67% দেয়া আছে। আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। 1 দিয়ে ভাগ করা কি আর না করা কি একই তো কথা। 6.67 রেজাল্ট পাইলাম, ঠিক আছে। এরপরে দেওয়া ছিল অক্সিজেন। অক্সিজেন এর মোল সংখ্যা পাই, দেখি কত আসে। পেলাম অক্সিজেন দেওয়া আছে কত পার্সেন্টেজ? 53.33। আচ্ছা অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। সো 16 দ্বারা তাকে ভাগ করব, কত আসে? 3 × 48, 4 × 64, সো 3 পয়েন্ট সামথিং কিছু একটা হওয়ার কথা। 53.33 ভাগ 16, 3.33। এই স্টেপ পর্যন্ত আচ্ছা আবিরের হয়ে গেছে। আবির ভেরি গুড, ঠিক আছে। জিসান তোমরা যারা পারো, তোমরা অলরেডি তো স্টেপ বলে দিয়েছি, সো নিজে নিজে খাতার মধ্যে করতে থাকো, এখানে মিলাই নিবা, ঠিক আছে, যেহেতু আমিও তোমাদের সাথে সাথে করতেছি। দেখো আমাদের প্রথম স্টেপ করা শেষ, যে আমরা প্রত্যেকটা পার্সেন্টেজকে তার নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম। ওকে, এরপর আমার কাজ কি? এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? দেখো আমরা কি কি রেজাল্ট পাইছি। 3.33 পাইছি, 6.67 পাইছি, 3.33 পাইছি। তার মানে এই তিনটা সংখ্যা, মানে এই তিনটা রেজাল্টের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এই যে 3.33। এই 3.33 হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে স্টেপটা কি ছিল? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা তাদের যে রেজাল্টটা পাইছিলাম প্রত্যেকটাকে আমি ভাগ দেব। এখন আমি এক্স্যাক্টলি মূল সংখ্যাটা পাবো, ঠিক আছে। তাহলে দেখো আবার যদি এখন বলি, এখন কার্বনের ক্ষেত্রে কত পাইছিলাম? তুমি এখানে লিখতে পারো, আমি একটু শর্টকাট করার চেষ্টা করতেছি। এখানে লিখতে পারো যে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো, এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 3.33, ঠিক আছে। এটি দ্বারা আমরা ভাগ করব, এটা লিখলাম না, ঠিক আছে। তাহলে কার্বনের ক্ষেত্রে কত পাচ্ছি? কার্বনের মোল সংখ্যা পাচ্ছিলাম, কার্বনের ক্ষেত্রে নিজস্ব ছিল 3.33, ভাগ করতেছি 3.33 দ্বারা, রেজাল্ট কত আসলো? 1। ওকে, এরপর ছিল হাইড্রোজেন। হাইড্রোজেন ছিল হলো 6.67, ভাগ করবো আমরা তাকে 3.33 দ্বারা। 3 2 6, প্রবাবলি 2 হওয়ার কথা, কাছাকাছি 2 পয়েন্ট সামথিং হওয়ার কথা, 2.0 বা 2.2 এরকম কিছু একটা হওয়ার কথা। দেখি কেস কেমন। 6.67 ভাগ 3.33, 2.001। আচ্ছা 2 পয়েন্ট, পুরোপুরি 2 পাইলাম, রাইট। এরপরে ছিল আমাদের হলো অক্সিজেন। অক্সিজেন কত পাইছিলাম? 3.33, তাকে ভাগ করবো হলো 3.33 দ্বারা, রেজাল্ট পেলাম কত? 1। এই যে মোল সংখ্যাটা পেলাম, ঠিক আছে। এই যে মোল সংখ্যা পাওয়ার কারণে আমি বলছিলাম, এই যে প্রত্যেকটার যে রেজাল্ট, এই রেজাল্টটাই আমি মূলত, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে প্রত্যেকটা মৌলের সাথে ওটা বসাই দিব। বসাই দিলে পেয়ে যাব আমরা একটা অনুপাত,
সেই অনুপাতটা সরল অনুপাত হবে এবং সেইটাই হবে আমার স্থূল সংকেত। তাহলে আমরা রেজাল্ট পাইছি পূর্ণ সংখ্যা, মজার বিষয়, যেহেতু কোনো দশমিক আসে নাই, ভেজাল নেই। সো আমরা লিখতে পারি যে অতএব যৌগের স্থূল সংকেত কত হবে? সি এর পরে হবে হলো 1 দিলাম না, ঠিক আছে। এইচ এর পরে হবে হলো 2 এবং অক্সিজেনের পরে কত হবে? 1। একটু মনে পড়ে মনে হয়, তাই না, যে আমরা কিছুক্ষণ আগে গ্লুকোজের সংকেত পড়ছিলাম এবং গ্লুকোজের মধ্যেই অনুপাতটা পাইছিলাম। সো প্রবাবলি কাছাকাছি আই থিঙ্ক হবে। তো স্থূল সংকেত আমরা বের করা শিখে গেছি মোটামুটি। ইয়েস। এই পর্যন্ত তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা? আমি তোমাদেরকে একটা করতে দিই স্থূল সংকেত, মানে শতকরা সমষ্টি থেকে বের করতে দিয়ে আমরা আণবিক সংকেতে চলে যাবো, কারণ আণবিক সংকেতটা আমাদের মেইন টার্গেট থাকবে, কারণ আণবিক সংকেতে সবচেয়ে বেশি আসছে বা আসে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু হ্যান্ড রেজ করতে পারো বা যে কোনো বলতে পারো যে স্যার আমার সমস্যা, বা আমাকে আরেকবার বোঝাতে পারেন। যদি সমস্যা না থাকে সেটা আমাকে জানাও, তাহলে আমরা একটা কোশ্চেন লিখি, ঠিক আছে? আচ্ছা, জিসান কি বলছো? অল ক্লিয়ার, ভেরি গুড জিসান। তোমাদের এই অ্যাপিয়ারেন্স, তোমাদের এই পার্টিসিপেশন আসলে আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে। আবির কি লিখছো? আই থিঙ্ক ক্লিয়ারলি বলবা। নো স্যার, সমস্যা নেই, ভেরি গুড। দেখো, এগুলো একটু মাথায় ভালো করে রাখবা, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে ডেফিনেটলি। আমি তোমাদেরকে লেকচার শিট যখন দিব, হিউজ ম্যাথ দিব, ঠিক আছে? ম্যাথগুলো সলিউশন আমরা ক্লাসেও কিছু করব, আর হলো তোমাদেরকে কিছু করতে দিব। কারণ আমরা এর আগে বলছিলাম শুরুতে যে এই চ্যাপ্টারে আসলে মূলত প্রচুর ম্যাথ আছে, আমাদের এই ম্যাথগুলো সবগুলো করতে হবে। আরেকটা জিনিস মাঝখানে তোমাদেরকে বলে রাখি, দেখো যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনো। কোনো কারণে কোশ্চেনে যদি কখনো বলে যৌগটা হলো একটা হাইড্রোকার্বন যৌগ, কি বললাম? যৌগটা হলো একটা হাইড্রোকার্বন যৌগ। সেই যৌগের মধ্যে হাইড্রোকার্বন যেহেতু কথাটা বলা আছে, তার মানে মনে রাখতে হবে এখানে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে। তো ম্যাক্সিমাম সময় সেটা দেখা যায় অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, এক্সেপশনাল, ঠিক আছে? কার্বন এবং হাইড্রোজেন, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ধরো মনে করো কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে, ধরো একটা নাইট্রোজেন বা একটা সালফারের পার্সেন্টেজ দেওয়া আছে, কিন্তু কোনোভাবেই এই যে তোমাকে ফার্স্টেই বলে দিছে যে এটা একটা হাইড্রোকার্বন যৌগ, তুমি দেখতেছো কার্বন আছে, নাইট্রোজেন আছে, তো হাইড্রোকার্বনের হাইড্রোজেনটা কোথায়? কার্বন তো আছে, হাইড্রোজেন তো নাই। তার মানে এই দুটা যোগ করবা, পার্সেন্টেজ যোগ করে 100 দ্বারা মাইনাস করলে যে অংশটা পাবা সেটা হলো তোমার ওই হাইড্রোজেনের, ঠিক আছে? আবার অনেক সময় এরকম কোশ্চেন করতে পারে যে একটা কার্বোহাইড্রেটের একটা যৌগ, কার্বোহাইড্রেট মানে মনে রাখবা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যৌগ থাকবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অনুপাতটা হয় 1:2:1। এই যে গ্লুকোজ একটা হলো কার্বোহাইড্রেট, এর অনুপাত হয় 1:2:1, এটাকে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে কারা কারা থাকে সাধারণত? তাদের বেসিক হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তো ধরো তোমার কোনো কারণে যে আমরা যে ম্যাথটা করলাম তোমাকে ফার্স্টে বলে দিল এটা একটা কার্বোহাইড্রেটের যৌগ, কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে। এরপর কোশ্চেনটা শেষ করে বলছে যে তুমি যৌগের স্থূল সংকেত বা আণবিক সংকেত বের করো। তোমাকে ওই যে প্রথমে যে একটা ওয়ার্ড বলে দিছে না যে কার্বোহাইড্রেটের যৌগ, তোমাকে বুঝে নিতে হবে এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। সো কার্বন এবং হাইড্রোজেনের পার্সেন্টেজ তোমাকে দিয়ে দিছে, বাকিটা তুমি কিভাবে বের করবা? দুইটা যোগ করলা, যোগ করে 100 থেকে মাইনাস করবা, করলে যে অংশটা পাবা ওটাই হলো আমার অক্সিজেনে, যেটা দেয়া থাকবে না ওটার। এইটা আমরা কিছু ম্যাথ করব, ঠিক আছে? ম্যাথ করলে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। সো চলো আমি কোশ্চেনটা খুব শর্টকাটে দিই, যাতে তোমরা তাড়াতাড়ি করে করতে পারো, ইজিলি করতে পারো, ঠিক আছে? এত বড় কোশ্চেন লেখার এই মোমেন্ট আসলে আমাদের সময় নেই। দেখো কোন একটা যৌগ, ঠিক আছে, সালফারের ধরলাম অক্সাইড দেওয়া আছে, কি বললাম? সালফারের অক্সাইড দেওয়া আছে। আচ্ছা, এত কঠিন না দিই, সহজে দিই তোমাদের জন্য। একটা যৌগ দেওয়া আছে, একটি যৌগে, ঠিক আছে, কি কি পার্সেন্টেজ দেওয়া আছে একটু বলি। হ্যাঁ, সোডিয়াম দেওয়া আছে হলো তোমার 43.40%, ওকে। আমার কার্বন দেওয়া আছে হলো তোমার 11.32%, আর অক্সিজেন দেওয়া আছে হলো তোমার 45.28%, ওকে।
এইগুলোর আমি কি বের করব, আমি স্থূল সংকেত বের করব। এটা আমাকে করে দেখাও তো দ্রুত, খুবই ইজি। দেখো আমি যে তিনটা মৌল দিছি, তিনটা মৌলেরই পারমাণবিক ভর তোমরা সবাই জানো, সোডিয়ামেরটা জানো, কার্বনেরটা জানো, অক্সিজেনেরটাও জানো, পার্সেন্টেজ দিয়ে আছে। একটু কষ্ট করে আমাকে স্থূল সংকেত বের করে দাও। যারা একটু চালাক আই থিঙ্ক তারা ধরে ফেলছো যে আসলে যোগটা কি হবে। তো তোমাদেরকে 2-2.5 মিনিটের সময় দিলাম, শর্টকাটে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেহেতু আমরা এমসিকিউ টাইপ কথাবার্তা বলতেছি এখন, তোমরা শর্টকাটে করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমার অ্যান্সারটা দরকার। একটু আমাকে জানো, দ্রুত গতিতে আমাকে একটু জানো। করো, সমস্যা নাই, খুব ইজি। সোডিয়ামের পারমাণবিক ভর তোমাদের অবশ্যই ক্লাস 10 অ্যাজ এ ক্লাস 10 স্টুডেন্ট হিসেবে তোমাদের অবশ্যই জানার কথা, আমি ওটা বলবো না। আর কার্বন তো কিছুক্ষণ আগে আমরা করলাম, অক্সিজেনও কিছুক্ষণ আগে করলাম, সো সবগুলোই জানার কথা। করো। এটা করলে আমরা হলো আণবিক সংকেতে চলে যাব, মজার টপিক। আচ্ছা আবিরের হয়েছে মনে, দেখি। ইয়েস আবির, এবং তুমি এটা রাসায়নিক নামটা লিখবা, ঠিক আছে, রাসায়নিক নামটা লিখো। আবিরের হয়েছে। জিসান দ্রুত করো, জিসান আমাকে জানাও, আব্দুল্লাহ জানাও। এইচপি খুশবু আছে কিনা, খুশবু কি চলে গেছো? খুশবু থাকার কথা, সবাই আমাকে জানাও। হ্যাঁ আবির তোমারটা হয়েছে, ভেরি গুড। জিসান, হ্যাঁ জিসান ঠিক আছে। পরীক্ষার খাতায় জিসান তুমি এই কাজটা কিন্তু কখনো করবা না, সেটা হলো যে তুমি যে সোডিয়াম লিখছো, হয়তো তুমি যেহেতু টাইপ করতেছো এই কারণে এটা হতে পারে, বাট আমি তারপর তোমাকে একটু মনে করাই দিই, আমাদের সোডিয়ামে কিন্তু এনটা বড় হাতের, এটা কিন্তু ছোট হাতের। এটা পরীক্ষার খাতায় আবার ওই যে টাইপে যেভাবে করো সবগুলো ক্যাপিটাল লেটারে আছে বলে ভুলে আবার তখন সবগুলো ক্যাপিটালে করো না। আর কারো, দুজনকে পাইছি, দুজনেরই অ্যান্সার ঠিক আছে, আই থিঙ্ক বাকিদেরও হয়ে যাবে। ওকে জিসান, আর কারো, আব্দুল্লাহ, এইচপি, আচ্ছা জেবা তুমি আসছো, ভেরি গুড। তোমার ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে জেবার কি পরীক্ষা ছিল না গতদিন, নাকি কার জানি পরীক্ষা ছিল মনে হয়, গত ক্লাসে বলছো কৃপা মনে হয় ছিল। হ্যাঁ জেবা তোমারটা ঠিক আছে, ভেরি গুড। আর কেউ আচ্ছা এর মধ্যে যদি কেউ না পেরে থাকো আমাকে একটু জানাও, তাহলে আমি এটা করে দিব, ঠিক আছে, কারণ তিনজনের তোমার ছিল না। আচ্ছা জেবা ওকে। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে যে স্যার এটা আমি পারতেছি না, আমাকে একটু করে দেন, আমি কিন্তু করে দেবো, কারণ আমি এটা করে দিতে চাচ্ছি না, কারণ যে এটা আমি এই টাইপের কিছুক্ষণ আগে করে দিলাম, এটা তোমরা নিজে প্র্যাকটিস করে আমাকে তিনজন অলরেডি অ্যান্সার দিছো, বাকিরাও আমি মানে খুব এক্সপেক্ট করতেছি যে আমাকে অ্যান্সারটা জানাবা। আবির জানাইছো, আব্দুল্লাহ জানাও নাই এখনো, জেবা জানাইছো, জিসান জানাইছো, খুশবু তুমি আমাকে জানাচ্ছ না কেন এখন অ্যান্সার? খুশবু যদি না পারো কোনো সমস্যা নেই, আমার জানাও, বা যে কেউ আমাকে জানাইতে পারে যে স্যার আমি পারতেছি না, আমাকে এটা একটু করে দেন, তাহলে আমি করে দিব। করে দিব খুশবু অথবা আব্দুল্লাহ, আমাকে জানাও। আচ্ছা আব্দুল্লাহ লিখছো, করে দেন, ওকে ভেরি গুড। এটা লজ্জার কি আছে বলবা? ওকে দেখো আমরা এটা একটু ছোট করে নেই যাতে আমরা পার্সেন্টেজ গুলো দেখতে পাই। সোডিয়াম 43 আছে, ওকে, হ্যাং করিস না বাবা এই টাইমে। আচ্ছা ওকে, দেখো খুব শর্ট ফর্মে করতেছি। দেখো আমরা সোডিয়ামের পার্সেন্টেজ দেওয়া আছে, সোডিয়ামের পারমাণবিক ভর কত আমরা জানি 23, সোডিয়ামের পারমাণবিক ভর কত 23। 23 দিয়ে আমরা হলো এই 43কে ভাগ করব, সোডিয়াম সমান সমান কত দিয়ে আছে 43.40, পারমাণবিক ভর কত 23, এটা দ্বারা একটু ভাগ করি কত আসে, 23 দুগুণা 46, তো 2 আসার কথা না, 43.40 ভাগ 23, 1.88, 1.88, ওকে, বা 89 লিখতে পারো,
কোনো সমস্যা নেই। এরপরে কার্বন, কার্বনের পার্সেন্টেজ কত? 11.32। কার্বনের পারমাণবিক ভর কত? আমরা জানি 12। 12 দ্বারা ভাগ করবো, দশমিক চলে আসবে, তাই না? ওকে, 11.32 ভাগ 12 চলে আসছে হলো 0.94। ঠিক আছে, 3394 লিখলাম। এরপর আছে তোমার হলো অক্সিজেন। অক্সিজেনের পার্সেন্টেজ কত দেওয়া আছে? 45.28। আমরা অক্সিজেনের পারমাণবিক ভর জানি হলো 16। 16 দ্বারা একে ভাগ করব, 3 16 48, 2 পয়েন্ট সামথিং আসার কথা। 45.28 ভাগ 16, 2.83। 2.83। আমরা একটা রেজাল্ট পাইলাম। দেখো আব্দুল্লাহ, আমরা একটা রেজাল্ট পাইলাম। খুশবু, যারা আমাকে এখন পর্যন্ত অ্যান্সার দাওনি, এইচপি, আবির, সবাই যারা করছো তারাও দেখে মিলাই নাও যাতে ভুলে না যাও। দেখো এইগুলোর মধ্যে 3টা রেজাল্ট পাইছি। 3টা রেজাল্টের মধ্যে আমাকে দেখতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 0.94। এটা হলো আমার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমার প্রত্যেকটা রেজাল্ট, কোন কোন রেজাল্ট, এই যে প্রত্যেকটা যে রেজাল্ট আছে, এই যে রেজাল্ট, এই যে রেজাল্ট এবং এই নিজেও রেজাল্ট, এই প্রত্যেকটা রেজাল্টকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমরা এখন কি করব? ভাগ করব। ওকে, চলো ভাগ করি। এখানে একটু ডান দিকে করি। তাহলে দেখো সোডিয়াম পাচ্ছি আমি হলো কত? 1.88 ছিল। সোডিয়ামকে ভাগ করব হলো 0.94 দ্বারা। ঠিক আছে, চলো করি। 1.88 ভাগ 0.94 কত আসছে? 2। সোডিয়াম কত আসছে? 2 আসছে। ভেরি গুড, সোডিয়াম এটা পেয়ে গেলাম। কার্বন, কার্বন কত ছিল? 0.94 নিজেই ছিল। আমি 0.94 দ্বারাই ভাগ করব, কত আসে? 1 পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে দেখো অক্সিজেন। অক্সিজেন কত ছিল? 2.83 রেজাল্ট পাইছিলাম। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? 0.94। ভাগ করি, 2.83 ভাগ 0.94 কত আসছে? 3.0। যেহেতু 3.01 আসছে, আমি এটাকে 3 ধরতে পারি। 3.5 যদি থাকতো তাহলে এটা করতাম না। 3.106 আছে, সো 3 যেহেতু 0 আছে, সো আমি এটা 3 ধরলাম। তাহলে আলটিমেটলি দেখো আমি মোটামুটি ভাবে তাদের কিন্তু মূল সংখ্যাটা পেয়ে গেছি। সোডিয়ামের পরে বসাবো হলো 2, কার্বনের পরে বসাবো 1, অক্সিজেনের পরে বসাবো হলো 3। চলো বসাই দেখি কেমন লাগে দেখতে তাদেরকে। ওকে, একটু ছোট হও। ছোট হয় না কেন রে? এই তো ছোট হয়েছে, বেশি ছোট হয়ে গেছে। দেখো স্থূল সংকেত, স্থূল সংকেত কি পাবো? যৌগটার সোডিয়াম কত পাইছিলাম? 2, কার্বনের পরে 1 লিখলাম না, অক্সিজেনের পরে 3, রাইট? এই যৌগটার নাম হলো সোডিয়াম কার্বনেট। স্থূল সংকেত পেয়ে গেছি। কারো কোনো সমস্যা? আচ্ছা, কি লিখছো জিসান? আবির লিখছো আজকে কি কুইজ আছে? না, আমি একেবারে থিওরি শেষ করে ম্যাথ ক্লাসের আগের, মানে ম্যাথ ক্লাস যেদিন করাবো ওই দিন থিওরির উপরে এক্সাম নিব তোমাদের, আগেই বলে দিচ্ছি। ঠিক আছে স্যার, কি লিখছো? 3.5 হইলে, আচ্ছা কি লিখছো জিসান? 3.5 হলে কি করতে হবে? আচ্ছা দেখো ম্যাক্সিমাম যেটা বললাম 3.5, ধরো 1.25, 1.5, এই ধরনের যদি দশমিকের মান আসে, যে মানগুলো আসলে তুমি সেই মানে দশমিকের পরের সংখ্যাটাকে তুমি বাদ দিতে পারতেছো না, কোনো মানে ইগনোর করতে পারতেছো না, তখন এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ মানে গুণ করতে হবে যাতে তুমি রেজাল্ট একটা পূর্ণ সংখ্যা পাও। যেমন আমি বলতে পারি, ধরো তোমার রেজাল্ট আসছে ধরো একটা আসছে হলো 1.5 আসছে, ঠিক আছে? আরেকটা আসছে ধরো হলো তোমার 2.5, আরেকটা আসছে ধরো 3, কোনো সমস্যা নেই, এরকম আসছে রেজাল্ট। এখন তুমি কি করবা? দেখো একটা তো পূর্ণ সংখ্যা আসছে, আমার তো দরকার হলো পূর্ণ সংখ্যা। তা আমি যদি ওই যে দশমিক গুলোকে যদি মানে প্রত্যেকটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা পাবো। যেমন ধরো আমি 1.5 কে যদি 2 দ্বারা গুণ করি আমি পাবো 3, 2.5 কে যদি 2 দ্বারা গুণ করি পাবো 5, 3 কে যদি 2 দ্বারা গুণ করি পাবো 6। এই যে পূর্ণ সংখ্যা পাইলাম। এটা করার জন্য আমার এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে হলো আমি একটা পূর্ণ সংখ্যা পাই। আচ্ছা খুশবু কি লিখছো? অ্যান্সার হয়েছে স্যার, ভেরি গুড। আচ্ছা এই জিসান, অ্যান্সার পাইছো তুমি? আই থিঙ্ক বোঝার কথা, আমরা যখন সামনে আরো ম্যাথ করব এই ধরনের দশমিক অনেকবার আসবে। ঠিক আছে, ওই জন্য আমি আজকে বেশি কমপ্লেক্সে ঢুকলাম না, যাতে তোমরা ইজি ওয়েতে বুঝতে পারো। বাট মাথায় রাখবা এই ধরনের দশমিক মানে
খণ্ডিত যদি অংশ থাকে তাহলে অবশ্যই আমরা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব তাদেরকে, যাতে আমি ক্যালকুলেটর যখন বসাবো গুণ করতে গিয়ে যাতে আমি এরকম পূর্ণ সংখ্যা পাই, এবং ওই সংখ্যাটা আবার সবাইকেই গুণ করতে হবে। কিন্তু ধরো মনে করো তুমি 1.5 কে শুধু 2 দ্বারা গুণ করলা, ধরো 2.25 আসছে, তাকে তুমি হলো ধরো 2.25 দ্বারাই গুণ করলা বা 2.5 দ্বারা গুণ, এমন করা যাবে না। একটা সংখ্যা করতে হবে, সেই সংখ্যাটাকে সবাইকে গুণ করতে হবে। এবং যদি এরপরেও যদি দশমিক আসে, এমন যদি কোনো দশমিক আসে যেটাকে ইগনোর করা যায়, ধরো এমন আসলো যে 3.15, তাহলে তুমি এটাকে 3 ধরতে পারবা, ঠিক আছে। ধরো 3.89 বা 9 আসছে, তুমি এটাকে 4 ধরতে পারবা। বিষয়গুলো এরকম। ওকে, আমরা যখন আরো ম্যাথ করব তখন আই থিঙ্ক আমাদের আরো কিছু জানতে পারবো। চলো আমরা এবার আমাদের স্লাইডে যাই। আমাদের স্থূল সংকেত মোটামুটি ভাবে বোঝা শেষ, ঠিক আছে। এবার আমরা যাব হলো আণবিক সংকেত। আণবিক সংকেত আমরা অলরেডি জানি যে আণবিক সংকেত বলতে বুঝাইছি তোমাদেরকে যে পরমাণুর সংখ্যা অ্যাকচুয়াল অনুপাত জানা যাবে, ঠিক আছে, যৌগটা দেখে, অথবা পরমাণু সংখ্যাটা আমি জানতে পারবো এক্স্যাক্টলি যে আসলে এখানে কি কি পরমাণু নিয়ে আসলে গঠিত। ওকে, মলা দ্রবণ পড়ছি, সবগুলো পড়ছি ফের। আচ্ছা, আণবিক সংকেত নির্ণয়। দেখো ফার্স্টে আমরা শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করলাম। মনে রাখবা আণবিক সংকেত বের করতে বললে তোমার কাছে অবশ্যই আণবিক ভর দেয়া থাকবে। তুমি তো শতকরা সংযুতি দেখে তো তুমি জানো না যে আসলে যৌগটা কি। তোমার তো কোশ্চেন দেয়া আছে শতকরা সংযুতি, এরপর তোমাকে বের করতে বলছে হলো আণবিক সংকেত বের করো। সো তুমি তো কোনোভাবেই জানো না যে এটা আসলে কি যৌগ, রাইট? সো তোমাকে অবশ্যই আণবিক ভরটা দেয়া থাকবে, ঠিক আছে, এটা অবশ্যই কোশ্চেনে দেয়া থাকবে। বাট আজ থেকে প্রায় 8-9 বছর আগে একটা কোশ্চেন সবসময় বিভিন্ন স্কুলে আসতো, সেটা হলো যে বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে। ইদানিং কেন জানি তোমাদের এই কোশ্চেনটা আসে না। আগের বই 2012-13 সালের দিকে যে বইটা ছিল সেখানে বাষ্প ঘনত্ব দেয়া ছিল। মনে রাখবা সবসময় যে ভ্যাপার যে ডেন্সিটি, এই ভ্যাপার ডেন্সিটি যদি দেয়া থাকে তার সাথে তুমি যদি বা বাষ্প ঘনত্ব যদি দেয়া থাকে, তাকে তুমি 2 দ্বারা গুণ করলে আণবিক ভর পাবো আমরা। চলো আগে বাষ্প ঘনত্বের সংজ্ঞাটা লিখে ফেলি, তারপরে তোমার হলো আণবিক ভর বাষ্প ঘনত্বের সাহায্যে কিভাবে বের করব সেটা লিখে ফেলি। তো আমরা একটু নোটপ্যাডে যাই, এটা একটু আমার সাথে তোমরা একটু প্লিজ তোমরা একটু বইয়ের মধ্যে লিখে রাখো, ঠিক আছে। আমরা আগে সূত্রটা লিখি, ঠিক আছে। দেখো, যদি বাষ্প ঘনত্ব দেয়া থাকে তাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা আণবিক ভর পাবো। এটা একটু প্লিজ তোমরা এই আণবিক সংকেত বের করার জায়গাটাতে লিখে রাখো। ওকে, তোমরা সংজ্ঞাটা বইয়ের মধ্যে না লিখে খাতায় লিখে রাখতে পারো, অথবা কেউ চাইলে পেন্সিল দিয়ে বইও লিখে রাখতে পারো যে আসলে ভ্যাপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব জিনিসটা কি। চলো এটা আমরা একটু বুঝি। বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্বের ইংলিশ কি? বাষ্প মানে হলো ভ্যাপার, আর হলো ঘনত্ব মানে হলো তোমার ডেন্সিটি। ওকে, এটা আগের বইয়ে ছিল। আমরা যখন ক্লাস 11-12 মানে আমরা যখন 12-13 সালের দিকে বা 14 সালের দিকে যখন হলো এসএসসি পরীক্ষা দিচ্ছে আমাদের জেনারেশন, তখন আসলে এই টাইপের কোশ্চেন অনেক বেশি আসতো। তো এনি হাউ তোমাদের এটা মিস করে গেছে, বাট এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আণবিক সংকেত নির্ণয় করার ক্ষেত্রে। আমি তোমাদেরকে কোশ্চেন করতে গেলে বাষ্প ঘনত্ব দিয়ে দেব, ওই যৌগের বাষ্প ঘনত্ব দেয়া আছে, ঠিক আছে, এত তোমাকে বুঝে নিতে হবে যে ওটার সাথে 2 গুণ করলে আসলে আমি আণবিক ভরটা পাবো ওই যৌগের। সো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি সংখ্যাটা। কোনো গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব হলো, কোনো গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব হলো আচ্ছা, বাষ্প ঘনত্ব হলো সেই গ্যাসের আণবিক ভরকে, হাইড্রোজেনের আণবিক ভর কত? 1। হাইড্রোজেনের আণবিক ভরের দ্বিগুণ করলে, আণবিক ভরের দ্বিগুণ দ্বারা ভাগ করলে, দ্বিগুণ
দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হলো বাষ্প ঘনত্ব, যা পাওয়া যায়। শেষ, মাথায় রাখো, ঠিক আছে? তাহলে বাষ্প ঘনত্বের সংজ্ঞা আমরা মোটামুটি ভাবে একটা বইয়ের মধ্যে বা খাতার মধ্যে লিখে রাখি। বাষ্প ঘনত্ব হলো যে কোনো গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি হলো সেই গ্যাসের আণবিক ভরকে, এই যে এই গ্যাসের আণবিক ভরকে কি করব, হাইড্রোজেনের যে ভর, হাইড্রোজেনের ভর কত 1, তাকে দ্বিগুণ করলে কত হয়, এই যে দেখো দ্বিগুণ করলে কত হয়, 2 হয়। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে বাষ্প ঘনত্ব পাওয়া যাবে। এই 2টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এটাকে যদি এই পাশে নিয়ে আসি আণবিক ভরের এখানে ভাগ হয়ে যাবে, তাহলে বাষ্প ঘনত্ব পাবো। সংজ্ঞা হলো এটা, ঠিক আছে? তাহলে কোনো গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব হলো সেই গ্যাসের আণবিক ভরকে হাইড্রোজেনের আণবিক ভরের দ্বিগুণ দ্বারা ভাগ করলে যেটি পাওয়া যাবে সেটাই হলো তার বাষ্প ঘনত্ব। তাহলে আমরা সংজ্ঞাটা মনে রাখবো। ইয়েস জিসান, তুমি ভেরি গুড। যে মলিকুলার মাস ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু ভেপার ডেন্সিটি। তোমার হলো আমরা একটু মনে রাখবো ক নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কিছু কিছু সময় টেস্ট পরীক্ষায় আসে যে বাষ্প ঘনত্ব বলতে কি বুঝো। তোমরা যখন টেস্ট পেপার অ্যানালাইসিস করতে যাবে এই কোশ্চেনটা পাবা, বাষ্প ঘনত্ব কি, ঠিক আছে? বাট আমরা যখন ম্যাথ করব, ম্যাথে আমরা অনেকবার এই বাষ্প ঘনত্ব আসবে, বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে, তাকে 2 গুণ করলে আমরা আণবিক ভর পাবো, ঠিক আছে? সো আমি কি বললাম যে আণবিক সংকেত বের করতে গেলে আমার প্রথম যে জিনিসটা জানতে হবে কোশ্চেনের মধ্যে সেটা হলো আণবিক ভরটা দেয়া আছে কিনা। আণবিক ভর দেয়া না থাকলে কি দেয়া থাকবে, বাষ্প ঘনত্ব দেয়া থাকবে। সো আমাদের আণবিক ভর বের করার বিষয়টা আমরা ক্লিয়ার। এরপরে যেহেতু আমাদের শতকরা সংযুতি থেকে বিষয়টা আসতেছে, এরপরে আমাদের সূত্রটা জানা লাগবে। তো সূত্রটা আমরা যদি জেনে ফেলি তাহলে আমাদের জন্য আসলে আলটিমেটলি আণবিক সংকেত বা আণবিক যে রিলেটেড বা ভর রিলেটেড যে এই টাইপের ম্যাথ আছে সেটা আমরা বের করতে পারবো। আণবিক সংকেতের সূত্র হলো, দেখো একটাই সূত্র আছে শুরুর দিকে যে আণবিক সংকেত সমান স্থূল সংকেত। একটু সূত্রটা দেখো, এটা সূত্র রিলেটেড আরো কিছু জিনিস আছে। আণবিক সংকেত বইয়ের মধ্যে দেওয়া আছে তোমাদের। আণবিক সংকেত একদম লাস্টের সূত্র, এটা আমি আগে লিখতেছি। আণবিক সংকেত সমান কি পাবো আমরা, স্থূল সংকেত পাচ্ছি, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে আমরা পাচ্ছি হলো এখানে n, মানে এখানে n এর মান তুমি যা বসাবা স্থূল সংকেতের সাথে, ঠিক আছে, আণবিক সংকেতটা পাবা। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, তুমি তো n এর মান জানো না, রাইট? n এর মানও আবার বের করার একটা সূত্র আছে। সো ওখানে আমি যাচ্ছি, এটা আমার মেইন সূত্র। আমার মেইন সূত্র কি, আণবিক সংকেত বের করার আমার হলো এটা মেইন সূত্র। কারণ এটা বের করার জন্য আমার আণবিক সংকেত বা স্থূল সংকেত তো আমি পারছি ভাই, তাই না? কিন্তু আমি n তো জানি না বাপ। আর n জানার জন্য আমার যে সূত্রটা দরকার আমি সেই সূত্রটা লিখবো। তার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। দেখো যে ধরো n এর মান আসছে 6, n এর মান আসছে কত, 6। আমি স্থূল সংকেত পাইছিলাম CH2O, তাই না? তো আমার সূত্রটা কি আণবিক সংকেত বের করার জন্য, CH2O হবে, সাথে আমি এখানে 6 গুণ করব, n এর মানটা বসালাম, রাইট? তো আমি যদি বসাই তাহলে কত হয়, C6H দুগুণা 12 O6 গ্লুকোজ। এই যে আণবিক সংকেত পেয়ে গেলাম। তাহলে আলটিমেটলি এটা আমার মেইন সূত্র আণবিক সংকেত বের করার। n এর সূত্রটা আমাকে বের করতে হবে। এটা নিয়ে আমাদের একটু ভেজাল আছে, এটা নিয়ে আমাদের একটু পড়াশোনা। আণবিক ভর রিলেটেড একটা সূত্রের মধ্যে n ঢুকে গেছে, সেখান থেকে আমরা n এর মানটা বের করতে পারবো। ওকে, দেখো একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা, দেখো এটা হলো আমার মেইন সূত্র, আমি এখান থেকে n অ্যাবসেন্ট, ঠিক আছে, আমি n এর মানটা জানি না। সো n এর মান বের করার জন্য আমার তো আরেকটা সূত্র জানা দরকার। সূত্রটা কি, দেখো আণবিক ভর সমান মানে আণবিক সংকেতের ভর, ঠিক আছে, একটু মিসিং হয়ে গেল, মুছিয়ে দিই। আণবিক সংকেতের ভর, আচ্ছা আণবিক সংকেতের ভর বলতে কি বোঝাচ্ছে, আণবিক সংকেতের ভর বলতে বোঝাচ্ছে এই যে আণবিক ভর যেটা দেয়া ছিল, ঠিক আছে। এরপরে তোমার হলো স্থূল সংকেতের ভর, আমি যে স্থূল সংকেতটা পাইছি তার ভর পাবো একটা গুণন n। এখন যদি n বের করতে যাই তাহলে n কত হবে, দেখো উপরে থাকবে হলো আণবিক সংকেতের ভর পাইলাম, ডিভাইডেড বাই পাইলাম হলো তোমার স্থূল সংকেতের ভর। স্থূল
সংকেতের ভর। শেষ। এটা গেল আমার হলো এন এর মান নির্ণয় সূত্র। ক্লিয়ার কনসেপ্ট? এখন আমাদের জন্য কোনো ব্যাপার না। দেখো আমরা আণবিক সংকেত পাই গেছি। সূত্র কি? আণবিক স্থূল সংকেত, ঠিক আছে, আর নিচে থাকবে ছোট্ট করে একটা এন। এন এর মানটা কেমনে বের করব? আণবিক সংকেতে ভর যেটা দেয়া থাকবে আর আমি যে স্থূল সংকেত পাইলাম, ঠিক আছে। চলো একটা ছোট্ট করে জাস্ট একটা সমাধান করি, তাহলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। ধরো ওইটাই দেয়া আছে, আমরা যেটা কিছুক্ষণ আগে করলাম ওখান থেকে আমরা বের করব, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো আমরা পাইছিলাম হলো শুরুতে, ধরো যৌগটা তুমি জানো, এখন তুমি যৌগটা জানো C6H12O6। এটা করি আমরা। এর আসলে তোমার হলো ভর কত হবে, আণবিক ভর কত হবে, চলো একটু করি। 12 গুণন 6 72 যোগ 12 আর হলো 16 গুণন 6 96। ওকে, 96 98 100 110 110 আর 70 হলো 180। তাও একবার করে নিই। 72 যোগ 12 180। এটা আমরা জানি হলো গ্লুকোজের ভর। তোমাকে কোশ্চেন, ধরো তোমাকে কোশ্চেনটা দেয়া আছে যে বাষ্প ঘনত্ব দেয়া আছে 90, কোন একটা যৌগের বাষ্প ঘনত্ব দেয়া আছে 90। কি বললাম? বাষ্প ঘনত্ব আমি তোমাকে দিয়ে দিলাম 90 দেয়া আছে। যৌগটা ওই যে পার্সেন্টেজ সবকিছু দেয়া আছে। তুমি স্থূল সংকেত বের করলা হলো, কি বললাম, স্থূল সংকেত বের করলা হলো CH2O। এতটুকু পর্যন্ত তুমি পারছো, এবং এটাও পারছো যে স্যার শিখাই দিছে যে বাষ্প ঘনত্ব থেকে আমি আণবিক ভর কিভাবে বের করব। আণবিক ভর সমান সমান ওই যে মাত্র জিসান লিখলো যে মলিকুলার মাস ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে ভ্যাপার ডেনসিটি পাবো, তাহলে এটা 2 দ্বারা গুণ করে দিলেই আমি কি পাবো, আণবিক ভর পাবো। তাহলে কত পাইলাম? 180। আমার সবকিছু করা শেষ। এখন আমি স্থূল যে সংকেতটা পাইছিলাম তার ভরটা বের করি। তাহলে ভর কত? 12 যোগ 2 যোগ 16, তাহলে কত হয়? 6 2 8 10 18 20 30 30 পেলাম। এন এর মানটা বের করা দরকার আমার। দেখো আমি খুবই শর্টকাট করতেছি, কারো বুঝতে অসুবিধা হলে বলবা। মানে আমরা একটা ম্যাথের পার্সেন্টেজ দেয়া ছিল, সেখান থেকে আমরা স্থূল সংকেত বের করে ফেলছি যেন আমরা পারি, এবং ওই যৌগের বাষ্প ঘনত্ব দেয়া ছিল, বাষ্প ঘনত্বের সাথে 2 গুণ করলে যে আমরা হলো আণবিক ভর পাই, এটাও পাইছি। এরপর আমরা কি কাজ করব? স্থূল সংকেত যেটা পাইছিলাম ওটার আবার আণবিক ভরটা বের করে ফেললাম, করলাম। এখন আমরা তো যে সূত্র জানি যে আণবিক সংকেত বের করার সূত্র হলো স্থূল সংকেত আর নিচে ছোট্ট করে একটা এন আছে। এন এর মান তো ভাই আমরা জানি না। এন এর মান বের করার সূত্রটা আমরা কি পাইলাম? উপরে থাকবে আণবিক ভর আর নিচে থাকবে স্থূল সংকেতের ভর। চলো তাহলে এন সমান সমান আমরা কি জানছি? উপরে থাকবে হলো আণবিক ভর বা আণবিক সংকেতের ভর যেটা দেয়া আছে, আর নিচে থাকবে তোমার হলো স্থূল সংকেতের ভর। স্থূল ভর লিখলাম, ঠিক আছে, আর বেশি কিছু লিখলাম না। তো আণবিক সংকেতের ভর আমার কত দেয়া আছে? 180 পাইছি, এটা বাষ্প ঘনত্বের সাথে 2 গুণ করে। আর স্থূল সংকেতের ভর কত পাইলাম? মাত্র 30। ভাগ করলে কত হয়? 6। এন এর মান পাইলাম কত? 6। লেটস সি, আমাদের ম্যাথ শেষ। ওকে, আই বাপ। তাহলে আমরা এখন লিখতে পারি যে আণবিক সংকেত, আণবিক সংকেত। ওকে, কি জানি আমরা? স্থূল সংকেত যেটা পাবো তার নিচে এন এর মানটা বসাবো। স্থূল সংকেত কি পাইছি আমরা? CH2O, তার সাথে নিচে হলো এন, তাই তো? এন এর জায়গায় আমরা কি লিখবো এখন? 6 লিখলাম, 6। তাহলে এখন গুণ করে দিই, C6H12O6, এই হলো আমার আণবিক সংকেত। এই পর্যন্ত কারো কোনো বুঝতে, মানে আমি যা যা বললাম এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাও। কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানাও। আবির কি লিখছো? ক্লিয়ার স্যার, ভেরি গুড আবির। আমি সবাইকে একটু নাম ধরে ডাকি, তোমরা একটু আমাকে মেসেজ দিয়ে জানাও সবাই যে সব ক্লিয়ার কিনা। এই পর্যন্ত আমাদের টপিক ছিল আজকে যে স্থূল সংকেত এবং আণবিক সংকেতটা ভালো করে বুঝবো।
আজকে কি কুইজ আছে? না, আজকে কুইজ হবে না আবির। আচ্ছা, এইচপি কি লিখছো? আমি কুইজ দেবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমাদের লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা যেই শেষ করব, সেই হলো আমাদের ম্যাথের 2টা ক্লাস চলবে। 2টা ক্লাস কি কি আমি একটু বলে দিই তোমাদেরকে। আমরা প্রথম দিনে ক্লাস করব হলো ওই যে এন এর রিলেটেড এবং মোলারিটি রিলেটেড যত ম্যাথ আছে সেগুলো করব। এরপরে আমরা এন এর রিলেটেড ম্যাথের সাথে আমরা আবার হলো স্থূল সংখ্যা আণবিক সংখ্যাটাও করে ফেলবো, মানে 2টা টাইপ চলে যাবে। থার্ড টাইপ এবং ফোর্থ টাইপের মধ্যে ঢুকবে হলো একটা লেকচারের একটা বৃহৎ অংশ থাকবে তোমার লিমিটিং বিক্রিয়ক, এই টাইপের ম্যাথ করব। আর ধরো ওই লেকচারের 35% থাকবে হলো উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। এই হলো আমার চ্যাপ্টার, আমার হলো প্ল্যান। ঠিক আছে, ওই যে 2 দিন আমরা ম্যাথ করব, তখন তোমাদেরকে আমি কি করব, পৃষ্ঠা বলে দিব যে থিওরি এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা পড়ে আসবা, অমুক দিন পরীক্ষা, এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা পড়ে আসবা, অমুক দিন পরীক্ষা। তার মানে তুমি থিওরিও একসাথে পড়তেছো, এমসিকিউ এক্সাম দিচ্ছ এবং একসাথে মানে ম্যাথের পরীক্ষা হচ্ছে। ওকে স্যার, জেবা কি লিখছিল? নো স্যার, ক্লিয়ার। আব্দুল্লাহ ভেরি গুড, ক্লিয়ার। ওকে, খুশবু ক্লিয়ার স্যার, এইচপি ক্লিয়ার, জিসানো ক্লিয়ার, রাইট? ওকে, তো আমাদের আজকে বাড়ি কাজ দিচ্ছি না, ঠিক আছে? তোমরা যদি চাও যারা, আচ্ছা বাড়ি কাজ দিই, তোমাদের তো অনেকেরই পরীক্ষা নাই, যাদের পরীক্ষা নাই তোমরা তারা আমাকে বাড়ি কাজটা অবশ্যই জমা দিবা। চলো, জাস্ট 2 মিনিট লাগবে, আমি 2 থেকে 3টা ম্যাথ দিব, তোমরা একটু কষ্ট করে এটা আমাকে জমা দিবা, ঠিক আছে? আমি যে আজকে গিয়ে গ্রুপে চেক করবো যে তোমরা গতদিনের বাড়ি কাজগুলো কোথায় দিছো। আমি এনি হাও মিস হয়ে গেছে, আমি হয়তো দেখতে পাইনি, বা আমি যখন দেখছি তখন হয়তো তোমরা জমা দাও নাই, এই কারণে মিস হয়ে গেছে। আচ্ছা, এইচডব্লিউর জন্য আমি তোমাদেরকে 2 থেকে 3টা কোশ্চেন দিচ্ছি, ওকে? একটু তুলে নিবা। সালফারের 2টি অক্সাইড, 2টি অক্সাইডের, 2টি অক্সাইড সালফারের 2টি অক্সাইড, আচ্ছা ঠিক আছে, 2টি অক্সাইড সালফারের শতকরা সমযোজী দেওয়া আছে হলো, মানে 2টা অক্সাইড যৌগ আছে সালফারে, ঠিক আছে? একটাতে হলো সালফারের পার্সেন্টেজ হলো 40%, আরেকটাতে হলো তোমার হলো 50%। অক্সাইড দুটির স্থূল সংকেত ও আণবিক সংকেত বের করবা। স্থূল সংকেত ও আণবিক সংকেত বের করবা। মনে রাখবা এই কোশ্চেনে কিন্তু আণবিক সংকেত ও স্থূল সংকেত দুইটারই সেম, করতে গেলেই বুঝতে পারো, মজা পাবা। এটা গেল একটা কোশ্চেন, ঠিক আছে? আরেকটা দিই একটু করে, ওকে? আরেকটা দিই, আবার কি হ্যাং করছে? আসছে, দেখো, একটি পাত্রে, ঠিক আছে, হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন, মানে হলো কার্বোহাইড্রেটের যৌগ আছে, ঠিক আছে? তাদের পার্সেন্টেজটা আমি শুধুমাত্র উল্লেখ করে দিচ্ছি। হাইড্রোজেন আছে হলো 2.24%, কার্বন আছে হলো 26.7%, ঠিক আছে? ভালো করে বুঝবা, হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেনের একটা যৌগ দেয়া আছে, তোমার হলো হাইড্রোজেনের পার্সেন্টেজ দেয়া আছে আর কার্বনের পার্সেন্টেজ দেয়া আছে। যৌগের স্থূল সংকেত আণবিক সংকেত বের করো। যৌগের, আচ্ছা এর আগেরটা তো আমি আণবিক ভর দিই নাই না, আচ্ছা স্থূল সংকেত আর আণবিক সংকেত একই, এটা মনে রাখবা, হ্যাঁ?
দুইজনেরই একই স্থূল সংকেত ও আণবিক সংকেত। যদি একই হয় তাহলে তুমি আণবিক ভরটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা যৌগের আণবিক যৌগের বাষ্প ঘনত্ব দিব আমি। যৌগের বাষ্প ঘনত্ব কত দেয়া আছে? 45 হলে আণবিক সংকেত কত? আণবিক সংকেত কত? এই হলো তোমাদের বাড়ির কাজ। এই দুটা প্লিজ আমাকে একটু করে জানাবা। দেখো কি লিখছো আবির এইচপি। স্যার আল্লাহ হাফেজ, কালকে সেকেন্ড এক্সাম, সাইকেল ইংলিশ সেকেন্ড এক্সাম, তো ভালো থাকবেন। ওকে জিসান লিখছো স্যার এসএসসি বুলেট ব্যাচে দিয়েছে। ওকে ওকে, আমি আজকে যাই চেক করবো। যেবা লিখছো আমার এক্সাম আছে স্যার। আচ্ছা ঠিক আছে, যাদের এক্সাম আছে তাদের প্যারা নিয়ে করার দরকার নেই, আমি এটা প্রেশার দিচ্ছি না। তোমরা ক্লাস করতে আসছো, ভেরি গুড, যেটা রিভিশন ক্লাস হচ্ছে তোমাদের জন্য। আর সমস্যা নেই, যদি সময় পাও বাড়ি কাজটা করো। আর তোমাদেরকে আবার বলছি, যে কোনো সমস্যা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আর ক্লাসের যদি কোনো টপিক বুঝতে না পাও তাহলে সেটা নেক্সট ক্লাসে আমাকে জানাতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো যে এই টপিকটার উপর আমার একটা লেকচার দরকার, বা আরেকবার বুঝাই দিলে ভালো হয়। ওকে, আজকের মতো তোমাদের সাথে শুভরাত্রি, বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।